আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আম, আজকে আমি আমার এই ফেসবুক থেকে শহীদ হাদির জন্য দ্বিতীয়বারের মতো লাইভে আসলাম। তো আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে আজকে মূলত আপনাদের সাথে কিছু গল্প করার জন্যই আসছি, শেয়ার করা যে কেমন দেখলাম আসলে হাদি ভাইয়ের জানাজা। আমি এই মুহূর্তে গাজীপুরে আছি, আমার বাসায় আমার ফ্যামিলির সাথে। এখান থেকে আমি ঢাকায় গিয়েছিলাম গত শনিবার। হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছি, এরপরে হলে ছিলাম একদিন, কবর জিয়ারত করেছি এবং তারপরে বাসায় ফিরে এসেছি। তো আসলে আমার কিছু অবজারভেশন আছে যেগুলো আপনাদের সাথে তুলে ধরাটা আমি জরুরি মনে করছি, সেজন্যই আজকের এই লাইভটা। আমরা আজকে দেখব যে আসলে শহীদ হাদি কে ছিলেন, তিনি কীরকম ছিলেন, তিনি কি করেছেন, সেই বিষয়গুলো নিয়ে সকলেই আলাপ আলোচনা করছেন। অনেকে অনেক বিষয়ে জানেন, মিডিয়াগুলো কাজ করছে, সকল জায়গায় তার স্মৃতির কারণে ফেসবুকে আসলে ঢোকা যায় না। আমি শহীদ হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পরে আহ, এক সপ্তাহ ফেসবুক চালাইনি। আমার ফোনে ফেসবুক ছিল না, ল্যাপটপ থেকে চালাতাম, মাঝে মধ্যে ঢুকতাম। মানে মানসিকভাবে অনেক বড় একটা ট্রমার মধ্যে, একটা দুঃখের মধ্যে ছিলাম। সেই ট্রমাটা এখনও এখনও আছে, এখনও চলছে। তো সেই জায়গা থেকে আপনাদের সাথে যদি আমি হাদি ভাইয়ের জানাজার বিষয়টা শেয়ার করি, আমরা আস্তে ধীরে কয়েকটা জিনিস দেখব। জানাজার বিষয়টা দেখব, তারপরে হচ্ছে যে জানাজা তো আসলে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে প্রাণটা চলে যাওয়া, জীবনটা চলে গেলে সেটা তো আর কখনো ফিরে পাওয়া যায় না, তাই না? তো হাদি ভাই কেন আসলে নিজের সেফটি নিলেন না, নিজের জীবনটাকে আসলে কেন তিনি এভাবে বেঘরে বিলিয়ে দিলেন, তাই না? এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ কোন দিকে আছে, বাংলাদেশকে নিয়ে আসলে আহ, আমরা কতটুকু আশাবাদী হতে পারি বা কতটুকু ভীত সন্ত্রস্ত হতে পারি, সেই বিষয়গুলো আমাদের আসলে পর্যালোচনা করা প্রয়োজন। আর সর্বশেষ আমরা যে বিষয়টা আলাপ করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের আসলে এই মুহূর্তে করণীয় কি, আমরা কি করতে পারি, সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো এর মধ্যে যদি আপনাদের দেখতে শুনতে কোনো সমস্যা না হয় তাহলে একটু কমেন্ট করে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আস্তে ধীরে একটা একটা পয়েন্ট শুরু করি। তো যখন শনিবার সকালবেলা আমরা মানিক মিয়া এভিনিউতে পৌঁছাই, আমি সেখানে আগে থেকে আমার বন্ধুরা সংসদ প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন। তো মানিক মিয়া এভিনিউতে বিশাল নিরাপত্তা বলয় আমরা দেখলাম, এবং মানুষকে দেখলাম যে মানুষ কেউ কেউ মিছিল নিয়ে, কেউ চোখের অশ্রুতে নীরবে নিভৃতে যে জড়ো হচ্ছেন। জানাজা শুরু হওয়ার প্রায় 3 ঘন্টা আগে আমরা সেই জায়গাটাতে পৌঁছাই, এবং কানায় কানায় জানাজার পুরো জায়গাটি পরিপূর্ণ ছিল। আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা দেখেছেন, যারা অংশগ্রহণ করেননি তারা ছবিতে দেখেছেন। তো সেই জানাজার ময়দানে বেশ বড় কয়েকটা ঘটনা ঘটে। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য। জানাজায় অংশগ্রহণ করেছিল, আপনারা দেখেছেন যে সকল রাজনৈতিক দলের বড় বড় নেতারা, 3 বাহিনীর প্রধান, তারা অংশগ্রহণ করেছিল এবং প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করেছিল। বিশ্বাস করেন, আসলে এই ধরনের মেরুদণ্ডহীন ব্যক্তিত্বদের অংশগ্রহণে জানাজা আমি এই প্রথম দেখলাম। সেটা কীরকম? ডক্টর ইউনূসের বক্তব্যটা যদি আপনারা শোনেন, তিনি আসছেন, হাদি তুমি অমুক, হাদি তুমি এই সেই, তুমি আমাদের মধ্যে থাকবে, তুমি আমাদের অন্তরে থাকবে, তাই না? এই কথাগুলো তিনি বারবার অসংলগ্নের মতো বলে যাচ্ছিলেন। কিন্তু তিনি একটা বারের মতো বিচারের কথাটা বললেন না। তার বক্তব্য যখন শেষ হয়ে যাচ্ছে আমি অবাক হচ্ছিলাম। আমরা যেখানে লাশ রাখা হয়েছে তার থেকে 7-8 কাতার পিছনে ছিলাম, সবাই হতবিহ্বলের মতো শুনছিল, ডক্টর ইউনূসের কথাগুলো শুনছিল। তো সেই মুহূর্তে আমি সর্বপ্রথম চিৎকার করে উঠি যে বিচার চাই, বিচার চাই। তো সেই সময় পুরা মাঠ গরম হয়ে ওঠে, বিচারের বিষয়টা তারা করে। কিন্তু তারপরেও ইউনূস সাহেব প্রায় 2 মিনিট বক্তব্য দিয়েছেন, তিনি বারবার মন্ত্র শব্দটা উচ্চারণ করছিলেন। তার মুখে ইনসাফ কথাটাও আসে নাই, তাই না? 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, একজন বিপ্লবী হাদি ইনসাফ ইনসাফ করতে করতে মারা গেলেন, তিনি সেখানে মন্ত্র মন্ত্র করছিলেন। এরপরে গেল বিচারের কথা। জাবের ভাই ইনকিলাব মঞ্চ থেকে তিনি যথেষ্ট শক্তিমত্তার সাথে তার দাবিগুলো তুলে ধরেছিলেন। কিন্তু তারপরও কি একটা অদৃশ্য বাধা, কি যেন একটা অদৃশ্য এক ধরনের মেকি, জনগণের আবেগকে কন্ট্রোল করা, জনগণের ইচ্ছা এবং চাহিদাকে কন্ট্রোল করা, সেরকম একটা লাগাতার আহ,
এক ধরনের এমবার্গো অবরোধ সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম, যে শুনশান নিরাপত্তা সব কিছু একেবারে, তাই না? তো আমরা ভাবলাম যে ঠিক আছে, এত প্রোটোকল এত কিছু, মনে হয় যে ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছে যে শহীদ হাদির জানাজা নিয়ে শাহবাগ যাওয়া হবে এবং সেখানে দাফন করা হবে, জনগণ সাথে থাকবে, সেটার জন্যই মনে হয় এত আয়োজন। কিন্তু যখন জানাজা শেষ হয়ে গেল, আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন অনেক আলোচনা, যে সবাই যার যার মতো চম্পট, তাই না? জনগণ একা একই সেখানে, হাদি ভাইয়ের লাশবাহী গাড়ি বের হতে পারছে না। তো এরপর থেকে আসলে আমাদের সন্দেহগুলো আরও বেশি ঘনীভূত হতে থাকে। যেমন ইনকিলাব মঞ্চের জাবের ভাই খুব হতাশার স্বরে বলতেছিলেন যে আসলে নিরাপত্তার কারণে লাশবাহী গাড়ি কোন দিক দিয়ে যাবে আমরা সেই বিষয়টা জানি না, অতএব আপনারা জনগণ মিছিল নিয়ে সে জায়গায় আসুন। জনগণ মিছিল নিয়ে গিয়েছেন, আপনারা দেখেছেন যে আমাদের আক্তার ভাই, এরপরে আরও অন্য অন্য নেতারা খালি পায়ে অনেকটা দৌড়ে দৌড়ে তারপরে কবরস্থ করার সেই জায়গাটাতে এসেছিলেন। কিন্তু ঘটনাটা তো আসলে এরকম ঘটার কথা ছিল না, তাই না? সেখানে রাষ্ট্র প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, রাষ্ট্রীয় বাহিনী প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, কিন্তু আমরা জানাজার স্থলে গিয়ে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে জনগণের ক্ষমতা এবং বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আরোহণকারী ব্যক্তিত্বদের জন্য প্রোটেকশন ঠিকই থাকলেও জনতা এবং জনতার নেতা ওসমান হাদির জন্য সেই রকম কোনো নিরাপত্তা ছিল না। আমি জানি না তার কবরস্থ করা থেকে শুরু করে তার জানাজার পরবর্তী পুরো প্রক্রিয়াটাকে, তার লাশটাকে আসলে কতটুকু বিপ্লবী হিসেবে ট্রিট করা হয়েছে আর কতটুকু অপরাধী হিসেবে ট্রিট করা হয়েছে সেটা আসলে আমাদের কাছে বোধগম্য না। এই তো গেল জানাজার দিনের ঘটনা। জানাজার পরের দিন, সেদিন রাত থেকেই খুবই সিলেক্টিভভাবে মানুষজনকে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। যারা নজরুলের কবর এর জায়গাটা চেনেন বা জানেন, অনেক ভিতরে এক কোনায় হাদি ভাইকে দাফন করা হয়। তো সেখানে যারা ঢুকতে পেরেছিলেন তারাও প্রতিবাদ জানিয়েছিলেন যে জনগণের জন্য এটা উন্মুক্ত নয় কেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমি সেদিন যাওয়ার চেষ্টা করিনি, পরদিন আমি সেখানে গেলাম। জোহরের সময় দেখলাম যে মা বোনেরা এসেছেন এবং তারা তাদের ছেলে সন্তানদেরকে নিয়ে কবর দেখতে পারছেন না, বাচ্চারা কান্না করতেছে আর কি, কবর দেখতে পারতেছে না, কবরে যাইতে দেওয়া হইতেছে না। তো সেই জায়গায় কিছু সিলেক্টিভ মানুষ, ধরেন আমি তখন দেখলাম আল্লাহ মামুনুল হক সাহেব এসেছেন, তাকে কবর জিয়ারত করতে দেওয়া হলো। সন্ধ্যায় গেলাম, তখনও দেখলাম যে এইভাবে সিলেকশন করে করে ঢুকানো হচ্ছে। কিন্তু হাদি ভাই আসলে মারা গেলেন কেন? তিনি যদি সিলেক্টিভ মানুষজনের কাছে যাইতেন এবং রাজনীতি করতেন, তাহলে তো তার মৃত্যু হইতো না। তিনি তো আজীবন জনগণের কাছে যাইতে চাইছিলেন, তাই না? তো তার মৃত্যুর পরেও, মৃত্যুর অব্যবহিত পরদিন তার লাশটাকে এভাবে কনফিস্টিকেটেড করে রাখা এবং নিরাপত্তার অজুহাত দিয়ে আলাদা জনবিচ্ছিন্ন করে রাখা, এই ভয়টা তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অন্তত আশা করিনি, যেখানে ডাকসু অনেকটা তার লাশকে আমন্ত্রণ করে এখানে দাফনের জন্য নিয়ে এসেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পজিটিভ সব কিছু। এই সবগুলো বিষয় আসলে বাংলাদেশ একটা বিশাল বড় ভয়ের মধ্যে আছে। এই ভয়টার ব্যাপারে আমাদেরকে সচেতন করে। সেটা কিসের ভয় বলতে পারি না। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে দেশের যত কলকবজা এবং যত ধরনের মেকানিজম আছে, মানুষ, অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, সাধারণ মানুষ, সবার মধ্যে এক ধরনের ভয়। এটা কিসের ভয়, কেন ভয়, হাদি গুলি খাওয়ার ভয় কিনা জানি না, কিন্তু শহীদ ওসমান হাদি এই ভয়টা করতেন না। আপনারা জানেন আজকে আমার ভিডিওর যে টাইটেল সেটা আমি নিয়েছি, তিনি যখন জুলাই হয়ে যাওয়ার পরে শাহবাগে প্রথম দিকে ইনকিলাব মঞ্চ একটা প্রোগ্রাম করে, ইনকিলাব মঞ্চের উত্থানের পরে আর কি। তো সেই প্রোগ্রামের নাম ছিল ভয় করো জয়। তা আমরা এটা নিয়ে একটা আলোচনা করব যে হাদি ভাই আসলে কিসের ভয়টাকে জয় করতে চাচ্ছিলেন, কোন ভয়টাকে তার আসলে জয় করা প্রয়োজন ছিল। সেই ভয়ের জায়গাটা কি বাংলাদেশ ফেরত এসেছে হাদির মৃত্যু পরবর্তী সময়ে, সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। হাদি ভাইকে যখন বারবার প্রশ্ন করা হতো যে ভাই আপনি আপনার জীবন নিয়ে ভয় পান না, একটা ভিডিওতে আমি দেখলাম যে ভাই বলতেছেন যে আরে ভাই আমার ভয় নিয়ে আপনারা তো চিন্তা কিসের, আপনি বাংলাদেশ, আমার নিরাপত্তা নিয়ে তো ভয় কিসের, আপনি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ভয় করেন। আপনারা একটু খুঁজলে এই ফুটেজটা পাবেন। তা আমি সূত্র ধরে চিন্তা করলাম যে আসলে বর্তমান বাংলাদেশের ভয়ের জায়গাটা কোথায়। আমরা নাগরিক হিসেবে ভীত থাকবো, না রাষ্ট্র হিসেবে ভীত থাকবো, নাকি আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ভীত থাকবো, সেই বিষয়গুলো দেখতে হবে। তো এখানে আমরা দুইটা পয়েন্টে একটু আলোচনা করি, যে শহীদ ওসমান হাদি কেন কোনো ধরনের প্রোটেকশন বা কোনো ধরনের কোনো সেফটি নিলেন না, কোন জিনিসটা তাকে সেফটি নেওয়া থেকে বাধা দিল, সেই বিষয়টা আসলে দেখি। এখানে সবচেয়ে বড় বিষয় যেটা মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে স্বাধীন চেতা মানুষ যারা, তারা আসলে কখনো পরাধীনতাকে, যে জিনিসটা তাকে পরাধীন করে সেই জিনিসটা আসলে মানতে পারে না, সেই জিনিসটা আসলে মানতে চান না। শহীদ ওসমান হাদির কেউ কেউ হয়তো ভিডিও দেখে থাকবেন যে কিছু কিছু মানুষ তাকে প্রশ্ন করত যে ভাই আপনি এত অ্যাগ্রেসিভ কেন,
অন্যরা যখন যার যার মতো গুছিয়ে কাজ করছে, আপনার মুখে আসলে কিছুই বাধে না। আপনার যখন টকশোতে যাওয়া দরকার টকশোতে যাচ্ছেন, আপনার যখন কথা বলা দরকার তখন কথা বলছেন, যখন মিছিল করা দরকার মিছিল করতেছেন। তো এটার জবাবটা আসলে অন্য একটা জায়গায় হাদি ভাই দিয়েছিলেন। সেটা হচ্ছে তিনি আসলে এই জুলাই বিপ্লব পরবর্তী 18 মাসে স্বাধীনতার সর্বোচ্চটুকু ভোগ করেছেন এবং স্বাধীনতার সর্বোচ্চ আনন্দ, সর্বোচ্চ মজা তিনি নেওয়ার চেষ্টা করেছেন। কারণ এর আগে যে সময়টা, আওয়ামী ফ্যাসিবাদী আমলে তার যে সময়টা, সেই সময়টাতে সবসময় গুম খুম হত্যার একটা ভয় তার মধ্যে ছিল এবং সমগ্র দেশবাসীর মধ্যেই সেই ভয়টা ছিল। তো এই ভয়টা হাসিনা যাওয়ার পরেও হাদি ভাইয়ের মন থেকে যাচ্ছিল না। তিনি এক জায়গায় বলতেছিলেন যে আমি প্রতিদিন সকালে উঠতাম, উঠে নিজের ব্রেনে ইনস্টল করতাম, আরে হাসিনা তো নাই, হ্যাঁ তাহলে আমি যাই, আমি ইয়ে করি। তো সেই জায়গা থেকে শহীদ ওসমান হাদি গণমানুষের কাছে যাওয়ার চেষ্টা করতেন। তিনি তার চিন্তার বাঁধনকে উন্মুক্ত করে দিয়েছিলেন, তিনি তার ভয়ের যে লাগাম সেটাকে ছেড়ে দিয়েছিলেন এবং এটার প্রমাণ আপনারা তার কাজে কর্মে, তার চিন্তায় ভাবনায় সকল জায়গায় পাবেন। তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পুল ফ্যাক্টর। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশাল বড় একটা ফাঁকা জায়গা জুলাই পরবর্তী সময়ে, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে এবং মাঠে ময়দানের কর্মসূচির জায়গাটাতে বিশাল বড় একটা ফাঁকা জায়গা তৈরি ছিল। সেটা হতে পারে কোনো জুলুমের প্রতিবাদ, সেটা হতে পারে আওয়ামী নিষিদ্ধের আন্দোলন, সেটা হতে পারে জনগণকে আকৃষ্ট করে রাখা, এঙ্গেজ করে রাখা, সেই বিষয়গুলো হতে পারে। জুলাইয়ের পরবর্তী দিনগুলো আপনাদের যাদের মনে আছে আপনারা জেনে থাকবেন যে প্রচুর পরিমাণে কাওয়ালি হতো, টিএসসিতে কাওয়ালি হতো, এরপরে হচ্ছে শাহবাগে কাওয়ালি হতো। এই জিনিসগুলো আসলে মানুষকে নতুন একটা বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতি আকৃষ্ট করে রাখার মতো একটা ব্যাপার। কিন্তু ওসমান হাদি ভাইয়ের একটা ভিডিওতে তিনি বলতেছিলেন যে আমাকে ইনকিলাব মঞ্চ কেন করতে হলো। যখন আমি দেখলাম, আমি আশা করেছিলাম যে বিএনপির মতো বড় দল এবং অন্য বড় বড় দলগুলো তারা জনগণকে একত্রিত রাখবে, বিপ্লবের পক্ষে সুসংহত করে রাখবে। এই ময়দানটা যখন ফাঁকা ছিল তখন আমাকে নেমে আসতে হয়েছে। তাহলে দেখেন, মানুষটা কিন্তু সাধে পাগল ছিলেন বলেই যে তাকে রাস্তায় আসতে হয়েছে বা তিনি যে অবিবেচক ছিলেন, হ্যাঁ তাই না, নিজেকে কন্ট্রোল করতে পারেন না, ব্যাপারটা এরকম না। দেশের স্বার্থে, দশের স্বার্থে এবং বিপ্লবের স্বার্থে, গণ অভ্যুত্থানের স্বার্থে তাকে রাস্তায় নামতে হয়েছে। কারণ সেই জায়গাটা যাদের ধরার কথা ছিল, সেই জায়গাটাতে জনগণকে যাদের পথ দেখানোর কথা ছিল, তারা রাস্তা থেকে উঠে গিয়েছিলেন। তারা বিভিন্ন ধরনের দেন দরবার, লেনদেন, কোন এম্বাসির সাথে লেনদেন করবে, কোন দলের সাথে লিয়াজো করবে, কোথায় কার সাথে হাত মিলাবে পা মিলাবে, সেই বিষয়গুলো নিয়ে মত ছিল। কিন্তু সাধারণ জনগণকে নিয়ে ভাবার মতো লোকজন ছিল না। হ্যাঁ, ভেবেছে দলগুলো তার দলের নেতাকর্মীদেরকে নিয়ে ভেবেছে, কিন্তু সাধারণ মানুষকে নিয়ে ভাবে নাই ভাই। বাংলাদেশে আমার মতো এরকম হাজারো নাগরিক আছে যারা লক্ষ লক্ষ নাগরিক। আমি মনে করি বিশেষ করে ওসমান হাদির জানাজায় যারা এসেছিলেন তার অর্ধেকই আসলে কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার না। সেই মানুষগুলোর কথা কেউ ভাবেননি। সেই জন্য শহীদ ওসমান হাদিকে রাস্তায় নেমে আসতে হয়েছিল। কিন্তু তাকে আমরা যেভাবে তার শাহাদাতের আগে যেভাবে চিনতাম, যে গালাগালি করে, এই করে সেই করে, তিনি মোটেও সেরকম ছিলেন না। তিনি একজন শিক্ষক ছিলেন, জাতি গড়ার কারিগর ছিলেন, একই সাথে একজন বাবা, একজন স্বামী, একজন বিপ্লবী, একজন অ্যাক্টিভিস্ট। এবং তিনি নিয়মিত টকশোগুলোতে অংশগ্রহণ করতেন। অন্যদেরকে যেভাবে চেপে ধরা যেত, আমাদের হাসনাত ভাই থেকে শুরু করে সকলেই প্রচণ্ড পরিমাণে জ্ঞান রাখেন, কিন্তু অন্যদের প্রতি বাকি আলোচকরা যেভাবে অ্যাগ্রেশন দেখাতে পারতেন, হাদি ভাইয়ের বিরুদ্ধে সেভাবে পারতেন না। কারণ হাদি ভাইয়ের অ্যাগ্রেশন ছিল তাদের চাইতেও অনেক বেশি। তো এই যে পুল ফ্যাক্টর, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এই যে হাদি ভাই আসলে তার মতো শুভ্র সফেদ বিপ্লবীরা কখনো গুপ্ত রাজনীতি বোঝেন না। তিনি আসলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তিনি হয়তো কোনো ধরনের পলিটিক্যাল অ্যালাইনমেন্টে আসতে পারেননি। তিনি হয়তো তাদের কাছ থেকে সিকিউরিটি গ্যারান্টি নিতে পারেননি, যেটা হয়তো বাংলাদেশের রাজনীতির জন্য দরকার ছিল। কিন্তু তিনি যে ইনসাফ ভিত্তিক রাজনীতির কথা বলতেন, যেখানে জনগণ এবং শাসক শ্রেণীর মধ্যে কোনো ধরনের বিভাজন থাকবে না, সেইখানে এই ধরনের গুপ্ত দেন দরবারের কোনো বিষয় থাকে না। আস্তে আস্তে আমরা গণতন্ত্রের বিষয়গুলোতে আসবো, সেই জায়গাগুলোতে দেখবো যে আসলে একটা ফেইল্ড স্টেট তৈরি হয় কীভাবে, একটা ফেইল্ড ডেমোক্রেসি কীভাবে তৈরি হয়, যেখানে এই ধরনের ডেমোক্রেসির নামে লেয়ারে লেয়ারে মানুষকে সন্তুষ্ট করতে হয়, টাকা দিতে হয়, ধর্ণা দিতে হয়, মানুষের সাথে নেগোসিয়েশন করতে হয়। হতে পারে হতে পারে অনেকের কাছে এটা রাজনীতির সংখ্যা, যে রাজনীতি এভাবেই হয়, রাজনীতি আসলে স্বচ্ছ দিল দিয়ে হয় না। কিন্তু এই ধরনের কাজ কারবার দিয়ে না আসলে মানুষের মুক্তিটা অর্জিত হয় না, মানুষের মুক্তি আসে না। মানুষ সেরকমভাবে চিন্তা করে না, মানুষ সোজা সাপটাই ভাবে, মানুষ সোজা সাপটাটাই চিন্তা করে, মানুষ একদিনের জন্যই ভোট দিতে যায়, একটা সিম্পল লাইনেই আসলে চিন্তা করে। তো সেই চিন্তাটাই আসলে হাদি ভাই করতে চেয়েছিলেন। তার একটা বক্তব্য শুনবেন, তিনি বলছিলেন যে আমি আসলে আওয়ামী ফ্যাসিবাদ হয়তো কোনো দিন
ফিরে আসবে না বা এটার আসলে পতন সম্ভব। কিন্তু শাহবাগ কালচারাল হ্যাজিমনি, যেটা ইন্ডিয়ান আধিপত্যবাদ কালচারের মাধ্যমে যেটাকে বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে যদি সর্বাত্মক লড়াই না করা হয়, তাহলে কোনোদিনই মুক্তি সম্ভব না, এটাকে আপনি কখনো ফিরাইতে পারবেন না। এবং তিনি খুব খেদের সাথে বলেছিলেন যে শাহবাগ যাকে কোলে তোলে তার কিন্তু কয়দিন পরে পাইলস হয়। এই কথাগুলো আসলে আপনাদের কাছে খারাপ শোনাইতে পারে, কিন্তু খুব অনেক বড় একটা বেদনাকে তিনি এই লাইনের মাধ্যমে প্রকাশ করেছিলেন। আসলে শাহবাগ আসলে আওয়ামীদের সাথে সবসময় থাকবে ব্যাপারটা এরকম না। বিএনপির সাথে, বিএনপির ঘাড়ে উঠতে পারে এবং জামাতের ঘাড়ে উঠতে পারে, তবলিগের ঘাড়ে উঠতে পারে, কারণ তারা বয়ান তৈরি করে। সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করেছিলেন শহীদ ওসমান হাদি। এবং তার জীবনের যদি আপনারা 3টা পর্যায়ে যদি আমরা ধরি, প্রথম 6 মাস তিনি আসলে দেখলেন রাজনৈতিক জায়গায় কে কারা কী করছে, তিনি মাঠটাকে পর্যবেক্ষণ করলেন ইনকিলাব মঞ্চের মাধ্যমে। তারপরে তিনি ইনকিলাব কালচারাল সেন্টার করলেন, সেটাতে যত বুদ্ধিজীবী, যত লেখক, গবেষক, অভ্যুত্থানের পক্ষের, তাদেরকে তিনি একত্রিত করার চেষ্টা করলেন এবং বড় ধরনের একটি এত সুন্দর, মানে সাধারণত বাংলাদেশে সম্ভব হয় না তার যে সেট আপ। আমি কখনো ইনকিলাব কালচারাল সেন্টারে যাই নাই তার জীবদ্দশায়, সামনেও হয়তো যাব না, কিন্তু যতটুকুই ছবিতে দেখেছি আসলে প্রচণ্ড মননশীল মানুষ ছিলেন আমাদের হাদি ভাই। এর পরবর্তী 6 মাসে তিনি রাজনীতির ময়দানে আসলেন এবং নতুন এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেছেন। ডক্টর ইউনুস কিন্তু এটা বলেছেন বারবার, জানা যায় তার প্রোগ্রামে, যে দেখো ওসমান হাদি, তুমি আসলে যেভাবে রাজনীতির সংজ্ঞাটা বদলে দিয়ে গেছো, যে মন্ত্রটা দিয়ে গেছো, এই ধরনের এভাবেই আসলে বাংলাদেশের রাজনীতিটা হওয়া প্রয়োজন। তিনি কিন্তু সেই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন। আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসে, আচ্ছা ঠিক আছে, আপনি কালচারের মানুষ, কালচার নিয়ে থাকবেন, আপনাকে রাজনীতি করতে বলেছে কে? কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবীদের যেই গতিপথ, সেটাকে যদি আপনি দেখেন, দেখবেন যে বিপ্লব হয়ে গেল, তারপরে বিপ্লবী সরকার গঠন না করে তোড়জোড় করে জোড়াতালি দিয়ে এক ধরনের টেকনোক্র্যাট সরকারে আমি বলবো সেটাকে তৈরি করা হলো, এনজিও সরকার গঠন করা হলো, সেখানে ছাত্রদের মধ্য থেকে কেউ গেলেন কেউ গেলেন না, তাদের অবস্থান আবার 2 দিন পর পর পরিবর্তন হয়। এদিকে হলো কি নাগরিক কমিটি, সেখান থেকে এনসিপি হবে কি হবে না, বাংলাদেশ আলাদা হয়ে গেল। এই যে বিপ্লবীদের মধ্যে যে বিভাজন, আপনারা জেনে থাকবেন হাদি ভাই কিন্তু এই সকল বিপ্লবীদের মধ্যে থেকে সিনিয়র মোস্ট ছিলেন, মানে ইউথদের মধ্যে থেকে তার বয়স 32+ ছিল। এবং অন্য অন্য যাদের নামই আপনারা মনে করতে পারেন, তারা হয় তার সমকক্ষ, না হলে তার জুনিয়র, তার চাইতে সিনিয়র খুব বেশি একটা নাই। তো সমস্যা হয়েছে, অন্য সকলে মিলে মনে করেন যে একটা গাড়ি, কেউ হয়তো ইঞ্জিনের ভূমিকা পালন করে, কেউ একটা গিয়ার বক্স, কেউ চাকার ভূমিকা পালন করে, কেউ মাটকা পায়, কিন্তু হাদি ভাই একাই 100 ছিলেন। তিনি চিন্তাও করতে পারেন, চিন্তা করাতেও পারতেন, ভাবাতেও পারতেন, মাঠও গরম করতে পারতেন, মানুষের কাছে যাইতেও পারতেন। এটা নিয়ে আজকের বাংলাদেশ হাহাকার করতেছে যে এমন কমপ্লিট প্যাকেজ আর আমাদের কাছে আসবে না। ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে তিনি সেই যাত্রাটা মূলত শুরু করেছিলেন। বাংলাদেশের রাজনীতির গতিপথ আপনারা জানেন, যে যারা রাজনৈতিক ময়দানে পা না রাখে তাদেরকে নাই করে দেওয়া হয়, তাদের অবদানকে নাই করে দেওয়া হয়। হ্যাঁ, এটা আসলে কলোনিয়াল পিরিয়ড থেকে আসা। আমি ব্যক্তিগতভাবে কখনো মনে করি না যে ভারতীয়রা আমাদের শত্রু, কিন্তু এই যে শত্রুতার শুরুটা, এটা শুরু হয়েছে কখন জানেন? সংক্ষিপ্ত করে বলে রাখি, বাংলাদেশের ইতিহাসে কখনো 1937 থেকে 1947 সালের ইতিহাস পড়ানো হয় না। মরলেমিন্টো রিফর্ম আমরা কখনো পড়ি নাই। কিভাবে বাংলাদেশকে ব্রিটিশরা হুট করে আবিষ্কার করলো যে এখানে এত শতাংশ মুসলমান আছে? আপনারা জেনে অবাক হবেন, এই যে ভোটের রাজনীতি, ইলেকট্রাল সিস্টেম, এবং আমাদের আজকে যেই ব্যুরোক্রেসি, এই জিনিসগুলো কিন্তু ইংল্যান্ডে চালু হওয়ার আগে তারা বাংলাদেশে সেই সময়কার বেঙ্গল প্রেসিডেন্সি, সেটার মধ্য দিয়ে কিন্তু চালু করেছিল। এবং সেই সময় থেকে আমরা ভোটের রাজনীতি শিখি। প্রথমবারের মতো হিন্দু মুসলিম আলাদা হয় মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্য দিয়ে, তখন একটা ভোটের রাজনীতি, মুসলিম লীগ জিতে পুরা ভারতবর্ষের 2টা প্রদেশে, আর বাকি 9টাতে হচ্ছে কংগ্রেস জেতে। এইটাই আস্তে আস্তে পরে দেখবেন যে মুসলিম লীগ বনাম আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে শুরু করে এইভাবে আসলে ভোটের রাজনীতিটা গ্যাদার হইতে শুরু করে। তো বাংলাদেশে আসলে রাজনীতি জিনিসটা রাজনীতি না, বাংলাদেশের রাজনীতি হচ্ছে ধর্ম। এটাকে মানুষ ধর্মের মতো করে সেলিব্রেট করে। সেই বিষয়টা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, যে এখান থেকে রুজি রুটি আসে। এখান থেকে একটা রাজনৈতিক দলে কেউ যদি কোনো খারাপ কাজ করে, তাহলে গোটা রাজনৈতিক দলের আসলে বদনাম হয়। কেন রে ভাই, এটা কেন হবে? একটা মানুষ যদি খারাপ কাজ করে, তার বিচার করবে রাষ্ট্র, তার বিচার করবে আইন, তাই না? কিন্তু পলিটিক্যাল পার্টিকে তার দায় নিতে হবে। তার মানে কি, পলিটিক্সকে আপনি ধর্মের মতো করে দেখতেছেন, যে এই ধর্মের অনুসারী এই কাজটা করছে। তার মানে রাজনীতিটা আপনি করছেন, কিন্তু যেই জিনিসের জন্য রাজনীতি করছেন, রাষ্ট্রকে গঠন করার জন্য, সেই জিনিসটাই নাই, তাই না? তো এই বিষয়গুলো আমার মনে হয় যে হাদি ভাই খুব ভালো করে দেখতে পেরেছিলেন, যে জন্য তিনি আসলে ইনসাফের রাজনীতি, ইনসাফের রাজনীতি বলে বলে এই পুরো রাজনৈতিক ল্যান্ডস্কেপটাকেই আসলে পরিবর্তন করতে চলেছিলেন। আমি হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পরদিন বলেছিলাম যে আসলে এইখানে কেউ এটা নিয়ে বেশি মাথা ঘামাবে না, কারণ সবারই এখানে একটা লাভ হয়েছে, যে ট্রেডিশনের বাইরে আসলে কেউ যাইতে চায় না।
বাংলাদেশটা একটা হাইলি ব্যুরোক্রেটিক একটা স্টেট, এখানে ট্রেডিশনের বাইরে ওই মান্ধাতার আমলে যা শেখানো হয়েছে, যে স্লোগান দেওয়ানো হয়েছে, তাই না? হ্যাঁ, যেমন বাংলায় বলা হয় কি, বাংলাদেশে বলা হয় যে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। বাংলাদেশে তো ম্যাক্সিমামই মুসলমান, তাই না? আপনি রক্ত নেবেন কার? এক মুসলমান আরেক মুসলমানের রক্ত কি নেওয়া জায়েজ আছে? এই স্লোগান কোত্থেকে আসলো? কারা কাদের রক্ত নিতে চায়, তাই না? তো অন্যায় যে রক্ত দেওয়া ছাড়াও ভাসিয়ে দেওয়া যায়, সেটা আসলে বাঙালি জানেও না, বাংলাদেশি জানে না। সে এই বিষয়গুলো আসলে যদি হাদি ভাই ইনসাফের রাজনীতি কায়েম করে যেতে পারতেন, আমি জানি না, হয়তো বাংলাদেশটা অন্যরকম হতে পারত। তো হাদি ভাই বলতেন যে আসলে সাংস্কৃতিক লড়াইটা আজন্ম। তিনি সিনওয়ারের ভূমিকা আনতেন, শহীদ সিনওয়ারের কথা বলতেন যে আসলে আমাদের গন্তব্যটা তো আসলে বাংলাদেশ না। তিনি তার মৃত্যুর আগে যে সাক্ষাৎকার দিয়ে গেছেন সেখানেও বলেছেন যে উম্মতের স্বার্থে যদি আমার জীবনটা কাজে না লাগে, আমি যদি ইম্প্যাক্টফুল একটা জীবন যাপন করতে না পারি, তাহলে সেটা কোনো কাজে আসবে না। তিনি তো একজন বিশ্বজনীন বিপ্লবী ছিলেন। বিশ্বকে তার মতো ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিজম একই সাথে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন খুব কম মানুষই করেছেন। যারা করেছেন তাদেরকে আমরা চিনি এবং তারাও নিবেদিত প্রাণ, কিন্তু যারা করেননি তাদেরকেও আমরা চিনি। তো এর মধ্যে রাজনীতি ছিল একটা ক্ষুদ্র পার্ট, একটা টুল মাত্র। কিন্তু ওই যে ভাই আমার রাজনীতির বিদের মতো রাজনীতি করতে যাননি, তিনি কবিদের মতো রাজনীতি করতে গিয়েছিলেন, সেজন্য আসলে তাকে রাজনীতির ময়দানে এসে বেঘরে প্রাণ দিতে হলো। কিন্তু আমি বিশ্বাস করি তার প্রাণটা আসলে রাজনীতির কারণে যায় নাই। তিনি যে ডিসকোর্স নির্মাণে সক্ষম ছিলেন, তিনি যেভাবে কাজে, চিন্তা এবং কর্মের মধ্য দিয়ে একটা পরিবর্তনের সূচনা করেছিলেন, সেজন্যই আসলে তাকে প্রাণ দিতে হয়েছে। ঠিক এই জন্যই দেখবেন যে বাংলাদেশের তার হত্যার বিচার প্রক্রিয়াটা এতটা বিলম্বের মধ্যে আছে, যে কারণে আসলে ওয়ান শট বলে দেওয়া যাচ্ছে না যে কারা তাকে হত্যা করিয়েছে বা কারা এটা নির্দেশদাতা, তাই না? তো আপনারা যদি দেখেন এই যে কবি নজরুল কিন্তু এই লাঙ্গল পত্রিকাটা চালাতেন। এটা কিন্তু সেই সময় কোনো একটা পলিটিক্যাল পার্টির মুখপাত্র ছিল সেই সময়টাতে, এবং তিনি রাজনীতিতে দাঁড়িয়েও ছিলেন, কিন্তু লোকজন তাকে ভোট দেয় না, তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের কথা আপনারা জানেন, তিনিও এমএলএ হিসেবে কিন্তু তার ক্যারিয়ার খুব বেশি উজ্জ্বল ছিল না, তাই না? তেনারা কবি হিসেবেই ভাস্বর হয়েছেন, সমাদৃত হয়েছেন। তো আসলে যারা লুটের রাজনীতি করতে পারেন না বা মুখে একটা বলে মনে অন্তরে আরেকটা লালন করতে পারেন না, তাদের জন্য আসলে সাফসুতরা বা ইনসাফের রাজনীতি না। হাদি ভাইও আসলে সেটাই প্রমাণ করে গেলেন। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে ওসমান হাদির নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আমরা যদি একটা সামারি করি, যে আসলে তার ভিতরে যে আগুন ছিল, সে আগুনটার কারণে তিনি আসলে মানতে পারেন নাই যে আমি রক্ত দিয়ে, আমাদের হাজার হাজার শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা যেই বাংলাদেশটা পাইলাম, আমরা সেখানে সরকার গঠন করে দিলাম, আমাদের ম্যান্ডেট নিয়ে সেখানে সরকার গেল, এই দেশেও আমাকে প্রোটেকশন এবং সেফটি নিয়ে থাকতে হবে। একটা মানুষের কাছে যাইতে হলে তিনি তার সাথে সাংবাদিকদেরকে নিতেন না, বলতেন কি আমি একজন দারোয়ানকে জড়াই ধরতে চাই, সেটা সাংবাদিকরা থাকলে তারা হয়তো ইতস্ততা বোধ করবেন। তো এই যে ফ্রিডম, এই যে স্বাধীনতা নেয়ার, যে স্বাধীনতার স্বাদ আস্বাদন করার যে একটা তাড়না, এটাই আসলে তাকে সেফটি নিতে দেয়নি। এবং বাংলাদেশের যে বাজে রাজনৈতিক কালচার, সেজন্য তিনি আসলে ইনকিলাব কালচারাল সেন্টার নিয়েও পড়ে থাকতে পারেননি, কারণ হয়তো তার নামটাই মুছে দেওয়া হতো, রাজনীতির ধোয়া তোলে আর কি। সেই সব বিষয়ে আমরা হয়তো সামনে পরে কখনো কথা বলবো। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমার সবচাইতে বেশি মন খারাপ, হাদি ভাইয়ের মতো ইউনিক পার্সন আসলে চলে গেছেন, তিনি আসলে এই মাটির উপরে নেই, মাটির নিচে শুয়ে আছেন। এটা এটা যতটুকু মর্মবেদনা, তার চাইতে মর্মবেদনা হচ্ছে বর্তমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা নিয়ে অনেক বেশি চিন্তিত হওয়ার জায়গা রয়েছে। কোথায় আছে বাংলাদেশ? আমরা যদি আজকে তাকাই, আমরা সম্পূর্ণ দ্বিচারিতার একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি। কীরকম? শুরুতে তার আগে আপনাদেরকে একটা বিষয় বোঝানো প্রয়োজন, সেটা হচ্ছে ডেটারেন্স। ডেটারেন্স মানে হচ্ছে ভয় দেখানো, যে আমাকে যদি তুমি মারো বা আমাকে যদি তুমি কিছু করো, তাহলে আমি পাল্টা যে প্রতিশোধ নেব, সেটা কিন্তু তোমার আমাকে হত্যা করে যা অর্জিত হবে তার চাইতে বেশি কষ্ট হবে সেখানে। এটাই হচ্ছে ডেটারেন্স। গোটা দুনিয়াটা না এই ডেটারেন্সের উপর ভিত্তি করে চলে। এই যে নিউক্লিয়ার থেকে শুরু করে যত বিষয়গুলো দেখছেন আপনারা দুনিয়াতে, এই পুরো বিষয়গুলো আসলে ডেটারেন্সের উপর ভিত্তি করে চলে। যার যত বেশি অস্ত্র থাকে সে আরেকজনকে ভয় দেখায় যে ঠিক আছে তুমি আমাকে মারবা, এরপরে আমি তোমাকে এত বেশি মারবো যে তোমার এই মারার স্বাদ মিটে যাবে একেবারে। এটাই হচ্ছে ডেটারেন্স। তো পাবলিক হিসেবে জুলাই জনতা যারা পরিবর্তন চায়, তা আমরা কিন্তু এই ডেটারেন্সটা হারিয়েছি। দেখেন ইনকিলাব কালচারাল সেন্টারের দিকে তাকান, 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে, ডাকসু 48 ঘন্টা আলটিমেটাম দিল, তারপরে তার কোনো খবর নাই। তাহলে এখানে ডাকসুর ডেটারেন্স শেষ। ইনকিলাব মঞ্চ পারছে না, 1 মাসের কর্মসূচি আবার দিয়েছে, তাদের আশেপাশে কেউ দাঁড়ায়নি, তাদেরকে কেউ বলে নাই যে হ্যাঁ তোমাদের লড়াইটা আমাদেরও লড়াই, কারণ আমরা সবাই হাদির কফিন ছুঁয়ে শপথ করেছি। আপনারা দেখবেন যে হাদি ভাইয়ের লাশ আসার পরে
সেখানে কফিন শোয়েব বাংলাদেশের সকল বড় বড় রাজনৈতিক দলের নেতারাই ছিলেন, কিন্তু তারা কি ইনকিলাব মঞ্চকে, আমি জানি না কতটুকু সহায়তা করছেন বা আসলেও তারা করছেন কিনা। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা দ্বিচারিতা। সবাই সবার জায়গায় ফেরত গিয়েছেন এবং ভাবছেন যে ঠিক আছে, আমার জানটা বেঘরে না দিয়ে আমি আসলে আমার দিকটা রক্ষা করি, আমার কুলটা রক্ষা করি। বিষয়টা আসলে কখনো এরকম না। শহর পড়লে আসলে দেবালয় রক্ষা পায় না। আমাদের দিন শেষে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে হিরে হতে হবে। আপনারা যদি কখনো হীরার আংটি কিনেন, সেইখানে দেখবেন যে প্রেশার নামে এক ধরনের জিনিস আছে। 5টা 7টা হীরা একটা বড় হীরাকে মাঝখানে ধরে রাখে, ওটার জন্য আলাদা কোনো আংটা থাকে না। তো এই প্রেশারটা যখন রিলিজ হয়ে যায় হীরাগুলো পড়ে যায়, ঠিক আছে। তো এইভাবে বিপ্লবী না, আমরা আমাদের বিপ্লবীদেরকে হারাচ্ছি আসলে এইভাবে। আমরা পর্যাপ্ত প্রেশার নিজেদের মধ্যে ক্রিয়েট করতে পারিনি। হীরা তৈরি হয় কিন্তু প্রেশারের মাধ্যমে। একটা পেন্সিলের গ্রাফাইট আর হীরার মধ্যে কোনো পার্থক্য নাই। পেন্সিলের গ্রাফাইট ইজিলি ভেঙে যায়, কারণ তাকে পর্যাপ্ত প্রেশার দেওয়া হয় না। আর একটা হীরা, হীরা হয় কিন্তু পর্যাপ্ত প্রেশারের মধ্য থেকে। আমাদের বন্ধুরা আমাদেরকে চেনে না, আমরা আমাদের বন্ধুদেরকে চিনি না, কিন্তু আমাদের শত্রুরা আমাদেরকে কিন্তু ঠিকই চেনে। সুতরাং এই প্রেশারের ব্যাপারটা বুঝতে হবে। তো আমি ছিলাম ডেটারেন্সের কথায়। ডেটারেন্সে 3 ধরনের জিনিস আছে, 3টা সি। একটা হচ্ছে কমিউনিকেশন, আরটা হচ্ছে ক্যাপাবিলিটি, আরটা হচ্ছে ক্রেডিবিলিটি। কমিউনিকেশন হচ্ছে এমন জিনিস, আমি যদি বলি আমার দাবি মানা না হলে উপদেষ্টার পতন হবে, এইটা কোথায় গিয়ে বললে উপদেষ্টার কানে যাবে বা তিনি কাজ করবেন, সেই চ্যানেলটা প্রপারলি জানা, সেটা হচ্ছে কমিউনিকেশন। ক্যাপাসিটি কি, যে হ্যাঁ আসলেই আমি নাড়া দিলে, আমি আন্দোলন করলে, আমি তুললে তার ক্ষতি হবে, অথবা যদি আমার প্রতি কেউ গুলি চালায় সে আর কোনোদিন বাংলাদেশের মাথা তুলে দাঁড়াতে পারবে না, এটা করার মতো ক্ষমতা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আমার আছে কিনা, সেটা হচ্ছে ক্যাপাসিটি। আর এই ক্যাপাসিটির আলোকে আমার ডেডলাইন মিস হয়ে যাওয়ার পরে, আমার রেড লাইন মিস হয়ে যাওয়ার পরে আমি অ্যাকশন নিতে পারছি কিনা। আমি যদি অ্যাকশন না নিই, তাহলে আমার ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে যাবে, এবং পরের বার যখন আমি এরকম হম্বিতম্বি করবো, হ্যাঁ, বা ভয় দেখাবো, বলবো যে এই দূরে থাক, তখন কিন্তু মানুষ এটা বিশ্বাস করবে না। জুলাই জনগণ কিন্তু বারবার কম্প্রোমাইজ করেছে, এই জন্য এখন আর আওয়ামী লীগ জুলাই জনতাকে বিশ্বাস করে না। কিন্তু আওয়ামী লীগ ঠিকই তার ক্রেডিবিলিটি তৈরি করতে পেরেছে। তারা আমাদেরকে ডেটারেন্স দেখিয়েছে, তারা ক্লিয়ার কমিউনিকেশন করেছে যে আমরা কিন্তু বিপ্লবীদেরকে হত্যা করে ফেলবো, গুলি করেছে, তারা তাদের ক্যাপাসিটির সক্ষমতা দেখিয়েছে, এবং তারা যদি এই ভয়টা জনমনে গেঁথে দিতে পারে, এবং এই ভয়টা যদি জনগণের মনে গেঁথে যায়, তাহলে কিন্তু তারা ক্রেডিবল হয়ে যাবে, এবং আজীবন আপনারা এই ভয়ের মধ্যেই, আমরা আপনারা আমাদের পরবর্তী প্রজন্ম এই ভয়ের মধ্যে আসলে থেকে যাব। তাহলে দেখেন, বাংলাদেশকে নিয়ে আসলে খারাপ লাগাটা কোথায় মূলত, যে আসলে এই বাংলাদেশে আমাদের যে এত তোড়জোড়, ঐক্যমত্য কমিশন হচ্ছে, জুলাই সংস্কার আন্দোলন হচ্ছে, গণভোট হবে, গণভোটে হা ভোট হবে, না ভোট হবে, এরপরে নির্বাচন হবে, যেটা নিয়ে এত লাফালাফি, তারেক রহমান সাহেব দেশে আসবেন, এগুলোর আসলে মূল ইয়া কি? গণতন্ত্র পুনরুদ্ধার, তাই না? গণতন্ত্রের কাজ কি? গণের যে ইচ্ছা, জনের যে আকাঙ্ক্ষা, সেইটাকে রক্ষা করা, জনগণ যা চায় সেটাকে ফ্যাসিলিটেট করা, এটাই হচ্ছে গণতন্ত্র, তাই না? তো 10 লক্ষ মানুষ হাদির বিচার চাইলো, তারও আগে কোটি কোটি মানুষ বাংলাদেশে বিপ্লব চাইলো, বিপ্লবের নিরাপত্তা চাইলো, সেটা যখন দিতে পারলেন না, রাজনৈতিক দলগুলো যারা আপনারা রাজনৈতিক প্রক্রিয়াতে যাচ্ছেন এবং মানুষের কাছে ভোট চাইবেন, আপনারা কিসের ভিত্তিতে ভোট চাবেন? দেশপ্রেম, ভালো কথা। দুর্নীতি করবেন না, ভালো কথা। কিন্তু মানুষের জীবনের যে অধিকার সেইটা রক্ষা করতে পারেন নাই, আপনি সম্পদের অধিকার কিভাবে রক্ষা করবেন? আপনি মানুষের যান বাঁচাতে পারলেন না, যান চলে গেল, সেটার জবাবদিহিতা নিয়ে আসতে পারলেন না, দিতে পারলেন না, মানুষের কাছে আপনি ভোট চাইবেন আর মানুষকে বলবেন যে আমরা দুর্নীতি করি না, আমাদেরকে ভোট দিয়ে দেখো, অথবা আমরা অধিক দেশপ্রেমী, আমাদের কাছে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ, আমরা বন্দর বেচে দিব না, এটা মানুষ বিশ্বাস করবে? হ্যাঁ, মানুষ বিশ্বাস করতে পারে। মানুষকে এখন আপনারা বোকা বানিয়ে রেখেছেন, মানুষকে আপনারা বোকা মনে করেন। কিন্তু যারা হাদিকে জুলাইয়ের ইমাম মানে, যারা হাদির শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত, যাদের নিজেদের বোঝাপড়া অত্যন্ত পরিষ্কার, তারা সম্ভবত আপনাদেরকে ভোটগুলো দেবে না। সুতরাং আগামীর বাংলাদেশকে যারা দেখছেন যে সিইসির মতো করে যারা চিন্তা করছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ভোট হয়ে গেলে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে, না, আমরা মনে করি না যে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশ যদি চেঞ্জ হতোই, যেই মিলিটারি, যেই পুলিশ আপনাদের কথা শোনে না, তারা ভোটের পরে একদিনেই আপনাদের কথা শোনা শুরু করবে, আপনারা দেশ চালাতে পারবেন? এটা আমাদের কাছে মনে হয় না। আমাদের রক্ত, আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হওয়া সরকার আমাদের কথা শোনে না, আমরা সেখানে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে পাবো, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে? আমার মনে হয় না, বা আমাদের মনে হয় না। তো ফলে একটু আগে যে আলোচনাটা করলাম যে আমরা আমাদের ডেটারেন্স, আমাদের কমিউনিকেশন, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্রেডিবিলিটি হারিয়েছি, যে জন্য আসলে মানুষ মনে করে যে এটা মানুষ একসময় ভুলে যাবে। যেমন আসলেই তো 25 তারিখে তারেক রহমান সাহেব আসবে, হাদির কথা কেউ মনেও রাখবে না, ভুলে যাবে।
তাইলে ইনকিলাব মঞ্চের ক্রেডিবিলিটি এখানে শেষ। এবং ইনকিলাব মঞ্চের সাথে সাথে যারা হাদির লাশের জন্য কেঁদেছিলেন, সামনের সারিতে জানাজায় উপস্থিত হয়েছিলেন, তাদেরকে কিন্তু জনগণ মনে রেখেছে। আপনারা যদি কিছু করতে না পারেন, সেদিন থেকে আপনাদের রাজনীতিও শেষ। তো এখন কথা হচ্ছে যে এই যে গল্প আমাদেরকে খাওয়ানো হচ্ছে ন্যারেটিভ তৈরি করার মধ্য দিয়ে, এখানে খুবই পরিষ্কার করে যদি বলি, রাষ্ট্রযন্ত্রের দিকে যদি আপনারা তাকান, দেখবেন যে এক ধরনের অ্যাম্বিগিউটি, এক ধরনের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো নিশ্চুপতা, নীরবতা। হাদির হত্যার শুটার কবে কোথায় কি করেছে সেগুলো বের হচ্ছে হাদি 7 দিন মানে হাসপাতালে লড়াই করার পরে, তারপরে তার গল্পগুলো বের হচ্ছে, কোথায় অস্ত্র আসছে, কি করতেছে না করতেছে। অথচ 2 ঘন্টায় খবর হয়ে যায়, হ্যাঁ, মোহাম্মদপুরে কিভাবে হত্যা হলো, খুন হলো, গুম হলো, তাই না? তো এগুলো তো মানুষ বোঝে। কোনো ধরনের বারবার জবাবদিহিতা চাওয়ার পর পরিষ্কারভাবে কেউ বলছেন না। একদিকে মুখে আপনি বলতেছেন যে হাদি তুমি আমাদের হিরো, আরেক দিক থেকে আপনি অপরাধী কোথায় আছে, তার পেছনে কারা আছে, কে কি করছে, সেটার হ্যাঁ একটা ভুল ব্যাখ্যা অন্তত দেন। ভুল সঠিক কোনো ব্যাখ্যাই দিচ্ছেন না, ভুল ব্যাখ্যা দেন, তারপরে আবার সরি বলে আবার ভুল। তাহলে বোঝাই যাচ্ছে জনগণের প্রতি আপনারা কতটুকু অ্যাকাউন্টেবল, তাই না? যারা ক্ষমতায় আছেন আর যারা ক্ষমতায় নাই, যারা ক্ষমতায় যাবেন, উভয় পক্ষ যখন চুপ থাকে তখন মানুষ আসলে বুঝে ফেলে যে আসলে অপরাধী কারা, অথবা অপরাধীদের কি বলবো, অপরাধীদেরকে শেল্টার দেওয়ার মাধ্যমে, তাদের অপরাধকে ছোট করার মাধ্যমে আসলে ফায়দা কাদের, জনগণ কিন্তু সেই বিষয়টা বোঝে। তাহলে এই যে নির্বাচন নির্বাচন নাটক, নির্বাচন না হয়ে গেলে দেশ ভেস্তে যাবে, নির্বাচন বানচাল হয়ে গেলে দেশে অরাজকতা চলে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে, এর মধ্যে আসলে গুণগত কোনো পার্থক্য নাই। নির্বাচন হলেও কোনো লাভ নাই, নির্বাচন না হয়ে গেলেও কোনো লাভ নাই, কারণ বিপ্লবীকে তো আপনি খুন হতে দিয়েছেন, তার রক্ত ঝরেছে, হ্যাঁ ওকে ফাইন, হতে পারতো। সিইসি সাহেব বলেছেন এরকম 2-4টা খুন হয়, কিন্তু খুনটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। হাসপাতালে পড়ে থাকতো 6 মাস, আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারতাম, ওটুকু হতে পারে। কিন্তু জানের নিরাপত্তা দিতে না পারা এবং তার কোনো জবাবদিহিতা দিতে না পারা, সেটা আসলে মানুষ কখনো মানবে না, মানুষের কাছে সেটা মানার মতো না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ভয়কে জয় করব কিভাবে? ধরেন আওয়ামী লীগ আমাদেরকে একটা ভালো ডেটারেন্স করেছে, অথবা ভারত আমাদের সাথে ভালো একটা ডেটারেন্স করেছে, জনগণকে তারা ভয় দেখাতে চায়, জুলাই জনতাকে তারা ভয় দেখাতে চায়, মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে স্বাদ আস্বাদন করার যে ইচ্ছা, সেই গণ আকাঙ্ক্ষাকে তারা মাটি চাপা দিতে চায়। এই ভয়কে জয় করতে হবে, শহীদ ওসমান হাদির মতো করেই জয় করতে হবে। ওসমান হাদি যেই মুহূর্তে হাসিনার ভয় জুলাইয়ের পরে তার ভিতর থেকে এখনো গিয়েছিল না, এখনো যায় নাই, সেই সময়টাতে কিন্তু তিনি শাহবাগে অবস্থান করে সেখানে ভয়কে জয় করার প্রোগ্রাম থ্রু করেছিলেন। এবং তিনি বলতেন যে আমরা আমাদের জায়গা থেকে, আমাদের সাধ্যের মধ্যে থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করি, যেখানে কোনো অন্যায় হয় তার প্রতিবাদ করার চেষ্টা করি, যদি কোনো পক্ষ রাজনৈতিকভাবে ঝামেলা করে তাদেরকে এক জায়গায় আনার চেষ্টা করি, তাদের মধ্যে কমিউনিকেশন বিল্ড আপ করার চেষ্টা করি, এবং কোনো ধরনের সিস্টেমেটিক জটিলতা হলে সেই বিষয়গুলোকে আমরা সর্বোচ্চ রূপে প্রতিবাদ করার চেষ্টা করি। সুতরাং আমাদের কাজ হচ্ছে এই ভয়কে জয় করা, আমাদের জায়গা থেকে ভয়কে জয় করা। আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা অনেকে বলেন যে এই কথাগুলো এখন বলার দরকার নাই, কাজ করি। আসলে আমাদের কাজের পরিধিটা অনেক বড়। বাংলাদেশ এটা খুব ক্ষুদ্র একটা পার্ট, সাবকন্টিনেন্ট খুব ক্ষুদ্র একটা পার্ট। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নিপীড়িত জনতার জন্যই আসলে আমাদেরকে কাজ করতে হবে। তো সুতরাং আহ, আমি মনে করি যে এই মুহূর্তে কথা বলাটা এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম একটা কাজ। সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে বাসার মধ্যে বসে কথা বলছি, কিন্তু যদি এই কথাটা না বলি তাহলে সেটা তখন আমার ভয়। সুতরাং সবাই আমরা সবকিছু পারবো না, আমরা সবাই হাদি হব হাদি হব স্লোগান আমরা তো সবাই তুলেছি, কিন্তু সবার পক্ষে হাদি হওয়া সম্ভব না। আপনার পক্ষে যেটা হওয়া সম্ভব, যেমন আমি কথা বলতে পারি, আমি কথা বলতে চলে এসেছি। যিনি লিখতে পারেন তিনি লেখেন, যিনি ভিডিও এডিট করতে পারেন তিনি ভিডিও এডিট করেন, যিনি রিপোর্ট করতে পারেন তিনি রিপোর্ট করেন, কিন্তু যেই কাজটা করবেন সেটা সর্বোচ্চ আম, পেশাদারিত্বের সাথে করেন, সর্বোচ্চ ভালো লাগা নিয়ে করেন। এটা আমাদের রাসূলের সুন্নত, তাই না? তো এটার উদাহরণ, আচ্ছা ঠিক আছে, অন্য কোনো দিন দিব, আজকে লাইফটা বড় হয়ে যাচ্ছে আর কি। তো হাদি ভাইয়ের থেকে নেওয়ার মতো কোনো কিছু যদি থাকে, সেটা হচ্ছে সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করা। যিনি প্রতিষ্ঠান গড়তে পারেন প্রতিষ্ঠান গড়বেন, যিনি সুন্দরভাবে কথা বলতে পারেন কথা বলবেন। কিন্তু এই যে দেখেন, আমি যে একটু আগে প্রেশারের কথা বলছিলাম না, আমরা যদি এই আলাপকে, আলোচনাকে, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে, আমাদের জেগে ওঠার আকাঙ্ক্ষাকে, চির উন্নত মমশির হবার আকাঙ্ক্ষাকে যদি জাগ্রত না রাখি, এবং সেটা কথা বলার মধ্য দিয়ে, লেখনের মধ্য দিয়ে, গ্রাফিতির মধ্য দিয়ে, আর্টিকেলের মধ্য দিয়ে, আলোচনা টকশোতে করার মধ্য দিয়ে যদি আমরা এই বিষয়গুলোকে জাগ্রত না রাখি, তাহলে আমরা যে জেগে উঠব, আমরা যে দলিত হবার মতো কোনো জাতি নই, সেই ক্যাপাসিটি
কিন্তু আমরা বিল্ড আপ করতে পারবো না, সেই প্রপার কমিউনিকেশনটা হবে না। সেজন্য আমি যারাই খুবই অল্প মানুষ এই লাইফটা দেখছেন, 4জন 5জন 7জন 8জন, তাই না, তো এইসব বিষয় আসলে পরবর্তীতে কেউ দেখো না, যারাই আছেন তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যে একটা ছোট জিনিস আসলে বের করেন যেটা আপনি কন্টিনিউয়াসলি করতে পারবেন। আপনি যে ভীত না, আপনি যে ভয় পাচ্ছেন না, সেটা যতটুকু আপনি সাধ্যে কুলায় ততটুকু করার চেষ্টা করেন। আপনার পাশের ভাইটাকে, আপনার পাশের বোনটাকে জানান, তুমি যতটুকু স্বাধীনতাকামী, আমিও ঠিক ততটুকু স্বাধীনতাকামী। আমরা যদি একে অন্যকে, এক মানুষ অন্য মানুষকে রক্ষা করতে পারি, যেদিন থেকে মানুষ হিসেবে মানুষকে রক্ষা করা আমরা শিখব, কোনো ধরনের জাত পাত বর্গ ধর্ম এবং রাজনৈতিক দল, তাই না, এই সব বিচার করা বাদে যেদিন আমরা মানুষকে রক্ষা করা শিখব, সেদিন বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পথে সত্যিকারভাবে হাঁটবে। কিন্তু এর আগে এলিটিজম থেকে বাংলাদেশ বের হতে পারবে না। সুতরাং আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে নিজেদের রক্ষা করা, একে অন্যের খোঁজ খবর নেওয়া, ভালো হলে সেটা আলোচনা করা, খারাপ হলে সেটা সমালোচনা করা, কিন্তু যৌক্তিক পন্থায়, কাউকে আহত না করা। কারণ মানুষের কথা হচ্ছে সবচাইতে খারাপ। আসলে দেখেন, যারা গণহত্যাকারী, যারা মানুষকে হত্যা করে, তারা ছাড়া তো আমাদের কোনো শত্রু নাই। যারা কলোনিয়াল লিগেসিকে যারা বহন করে, এবং গোটা ভারতবর্ষের কথাই বলছি, যারা ব্রিটিশ কলোনিয়াল মাইন্ডসেটকে আমাদের এখানে নিয়ে এসেছে, বিজেপির মতো বা ভারতীয় আধিপত্যবাদের মতো, বাংলাদেশে যারা এই ধরনের ফ্যাসিস্ট যে কালচারকে লালন করে, তারা ছাড়া তো আমাদের কোনো শত্রু নাই, এবং তারা আমাদের জানেরও দুশ্মন না। আমরা তাদেরকে কি মনে করি? তাদেরকে পরগাছা মনে করি, এবং তাদেরকে মনে করি যে তারা ভুল ধারণার শিকার। হ্যাঁ, তারা কিছু টাকা পয়সা পেয়েছেন, কিছু ফান্ডিং পান, কিছু অনুদান পান, সেটার আলোকে একটা সামাজিক বিভেদ এখানে তৈরি হয়েছে। কিন্তু শুদ্ধ মানুষ, ভালো মানুষের সাথে যখন এই ইনকাম গ্যাপটা চলে যাবে না, তখন তারাও আসলে খুব আফসোস করবে যে আসলে আমি যে লাইফটা লিড করছি, মানুষের বিপক্ষে গিয়ে, মানুষের পক্ষে গিয়ে আমি এর সাথে ভালো একটা লাইফ লিড করতে পারতাম। বাংলাদেশের মানুষ যে পরিমাণ সহজ সরল, আজকে যদি প্রথম আলো ডেইলি স্টার সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, আমি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবো, তাহলে দেখবেন যে সরকারের টাকা দেওয়া লাগবে না, মানুষই আবার টাকা দিয়ে প্রথম আলো ডেইলি স্টার তৈরি করে দিবে। কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের সেই ঘিলুটা কোনোদিন হবে না যে বাংলাদেশের অপামর জনতার বিরুদ্ধে গিয়ে তাদেরকে হার্ট করে সেই ধরনের কোনো কথাবার্তা আমি বুদ্ধিজীবিতার নামে অন্তত না করি। এটা তাদের মাথায় আসবে না। এই জায়গাগুলো হাদি ভাই ধরতে পারতেন, এবং এই জন্যই তিনি বলতেন যে প্রথম আলো ডেইলি স্টার অফিসের সামনে আপনার কাজটা কি, আপনি তার চাইতে 10টা করেন, তাই না? তো এটাই হচ্ছে কাজ, স্বপ্ন লালন করা এবং সেটার জন্য কন্টিনিউ থাকা, অ্যাক্টিভ থাকা, এবং মানুষের কাছে সেটা জানিয়ে রাখা যে আমি এই স্বপ্নের পিছনে যাচ্ছি। আমরা সামনে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করব যে মানুষের অজ্ঞতা শত্রুতা আসলে কোন জায়গা থেকে তৈরি হয়, কিভাবে এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলোকে মোকাবেলা করে আমরা যেই ধরনের একটি বসবাসযোগ্য দুনিয়া চাই, যেরকম একটা আল্লাহ আমাদেরকে কোরআনে বলেছে না, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে আমরা কীরকম হাসানা চাই, আখিরাতে কীরকম হাসানা চাই, সেইটা আমাদেরকে আলাপ আলোচনায় রাখতে হবে। এটাই হচ্ছে ভয়কে জয় করা। যিনি গানের মাধ্যমে পারেন, গান গান না ভাই। যিনি কবিতা লিখতে পারেন, কবিতা লেখেন না, কে আপনাকে এসে মেরে ফেলবে? আপনি যদি লেখেন তাও মারবে, আপনি যদি না লেখেন তাও মারবে। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, আজকে আরাকানের দিকে তাকান, আজকে উইঘুরের দিকে তাকান, তারা একটু মাটির জন্য, একটু সেলফ রুলিংয়ের জন্য, একটা রাষ্ট্রের জন্য, একটা পতাকার জন্য কি পরিমাণ তরপায়, অথচ আপনার পতাকা আপনাকে সেফটি দিতে পারে না, আপনার বসানো সরকার আপনার প্রশ্নের উত্তর দেয় না। তো এই বিষয়গুলো আসলে না লিখলে, না বললে, আলোচনা না করলে কখনোই হবে না। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমি অনেক আগে থেকেই বলি যে 2 লাইন যদি আপনি ধরতে পারেন, 2টা লাইন যদি আপনার মাথায় আসে, তারপরে সেটা লেখেন, না বুঝে হলেও লেখেন, বলেন। এগুলো হচ্ছে ফুটপ্রিন্ট, যেটা হচ্ছে অন্যদেরকে সাহস যোগায়। মানুষ কখনো একা চলতে ভালোবাসে না, কিন্তু সে যখন দেখে অনেক মানুষ যাচ্ছে, তখন সেও যাইতে মনে চায়। এগুলো কোরআনও বর্ণনা করেছে আমাদের সামনে, আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আহ্বান থাকবে আমরা যাতে কমন গ্রাউন্ডে কথা বলি। আপনি যদি তাকান, বাংলাদেশে দেখবেন যে সবাই ইসলামকে ভালোবাসে, তাই না? কিন্তু আপনি যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, তাহলে দেখবেন যে ইসলামের পলিটিক্যাল দিকটা কেউ ধরে রেখেছে, কেউ সাংস্কৃতিক দিকটার প্রতিনিধিত্ব করে, কেউ রাজনৈতিক দিকটাকে ধরে রেখেছে, কেউ সামাজিকভাবে ইসলামকে তাদের গণ্ডির বাইরে যাইতে দেয় না। এটা আপনারা খেয়াল করলে পাবেন। কিন্তু কিন্তু খারাপ বিষয় যেটা, সেটা হচ্ছে তারা যখন এক জায়গায় বসেন, তাদের দ্বিমত কোথায় সেটা তারা আগে বলেন, কিন্তু মতামত এক জায়গায় কোথায়? এক আল্লাহর ইবাদত করেন, এক কিবলার অনুসারী তারা, এক কালেমা পড়ে মুসলমান হন, একইভাবে তাদের দাফন কাফন হয়, একইভাবে তাদের বিয়ে শাদী হয়, সেগুলো নিয়ে কিন্তু তারা কোনো কথা বলে না। এগুলাই কলোনিয়াল মাইন্ডসেট, ডিভাইড অ্যান্ড রুলের মাইন্ডসেট হচ্ছে এটাই। রাজনীতি যারা করেন, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেন, যারা দেশ এবং জাতির অতন্ত্র প্রহরী হতে চান, আপনাদের কমন গ্রাউন্ড কিন্তু দুর্নীতিহীনতা। আপনাদের কমন গ্রাউন্ড কিন্তু মানুষের অধিকার দিয়ে দেওয়া। শহীদ ওসমান হাদি তার ছেলেটাকে রেখে গেছেন, 8 মাস বয়সী ফিরনাস। শহীদ ওসমান হাদি বলতেন যে আমি কেমন একটা দুনিয়া চাই, কেমন একটা ইনসাফের দুনিয়া চাই, যে আমার ছেলে একটা সরকারি অফিসে যাবে এবং সেইখানে গিয়ে সে তার অধিকারটা চাওয়া মাত্রই পাবে, এরকম একটা দেশ আমি চাই। আজকে আমাদের বিপ্লবের আরেক ভ্যানগার্ড হাসনাত ভাইয়ের উত্থানটা কিন্তু সেইখান থেকে, যে তিনি রেজিস্ট্রার বিল্ডিং এর যে দৌরাত্ম, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেখানে যে রেজিস্ট্রার বিল্ডিংয়ে যাইতে আমি ভয় পাই।
আপনারা জানেন যে ইমপ্রুভমেন্ট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভয় পায়, কারণ কি? ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়াটা ভয় না, কারণ রেজিস্টার বিল্ডিংয়ে গিয়ে কাগজগুলো আপডেট করতে হবে, এটা হচ্ছে সবচাইতে বড় ভয়। তো রাষ্ট্রের সবচাইতে বড় বড় সিস্টেমে যখন এই জিনিসগুলো থাকবে, তখন এই দেশ, এই রাষ্ট্র, এই জাতি কখনোই স্বপ্ন দেখতে পারবে না এবং সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। তো সেই জায়গায় সর্বশেষ আর্জি থাকবে যে আসুন আমরা কমন গ্রাউন্ড খুঁজে বের করি, আমাদের ভাইদের সাথে, আমাদের বোনদের সাথে, আমাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে, পরবর্তী প্রজন্মের সাথে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি, কিন্তু স্লোগানের মধ্যে আটকে না থাকি। আজকে এই কথাগুলো এজন্যই বললাম, নিজের জন্যই বললাম, কারণ 9-10 জন মানুষের সাথে সামনে কথা বলা এটা মানে অত বড় তাৎপর্যপূর্ণ কোনো কিছু না। নিজের সাথে এখন নিজেকে দেখতে পাচ্ছি, নিজের সাথেই কথা বলছি, যে এটাই আসলে এক ধরনের সাহসের বহিঃপ্রকাশ, ভয়কে জয় করা। সুতরাং কথার মধ্য দিয়ে না, আমরা সবাই হাতি হব, গুলির মুখে কথা কব। গুলির মুখে আপনার কথা বলার দরকার নাই, আপনি আপনার মুখ দিয়ে আপনার সামনেই কথা বলেন, 2-4 কলাম লেখেন, হাদিরা এইভাবেই উঠে আসে। শহীদ ওসমান হাদি 10 বছর ধরে নিজেকে প্রস্তুত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার পরে। ওনার সর্বশেষ একটা মাত্র কবিতা গ্রন্থ, সেটাও বের হয়েছে 2023 সালে। 2024 সালে বিপ্লব হলো, 2025 সালে তিনি মারা গেলেন। একটা অর্থবহ জীবন যাপন করতে আসলে অনেক বড় প্রস্তুতি লাগে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে বেশি দিন সময় লাগে না। শুরু করতে হবে আজকে থেকে, সিদ্ধান্ত আজকে থেকেই নিতে হবে। যাই হোক, তো আবারও শেষ করছি শেষ একটি লাইন দিয়ে, যে কথার মধ্য দিয়ে নয়, কাজের মধ্য দিয়ে শহীদের ত্যাগকে আমাদের জীবন্ত রাখা প্রয়োজন। একজন শহীদ নয়, 100 জন শহীদ নয়, 1000 জন শহীদ নয়, এই বাংলাদেশে বখতিয়ার খিলজি যেদিন থেকে 1818 জন ঘোড়সাওয়ার নিয়ে যখন এই ভূমি থেকে জুলুমকে বিতাড়িত করার জন্য এসেছিলেন, তখন থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কাফনবিহীন দাফন হওয়া শহীদেরা এই মাটিতে ঘুমায়। সেই শহীদদের প্রতি সম্মানের জায়গা রেখে হলেও আমাদেরকে নির্ভীক হতে হবে, আমাদের ভয়কে জয় করতে হবে। আমি জানি না শুরু থেকে এখন পর্যন্ত কেউ ছিলেন কিনা, কিন্তু যে কয়জনই আছেন, 40 মিনিটের মতো কথা বললাম। যারা এখন দেখছেন, পরবর্তীতে যদি কেউ সৌভাগ্যক্রমে দেখেন, বিশেষ করে এই মোমেন্টে যদি কেউ আসেন, জানবেন যে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ। আহ, আহ, আসলে আমরা চাই, মন থেকেই চাই যে শত্রুদের চেয়ে বন্ধুরা আমাদের কথাগুলো বেশি দেখুক, এবং শত্রুরা শত্রু ভাবাপন্ন হওয়ার আগেই বন্ধুরা বন্ধু ভাবাপন্ন হয়ে উঠুক, আমাদেরকে রক্ষা করুক, যাতে আমরা তাদেরকে রক্ষা করতে পারি। শেষবেলা একটা কথা মনে পড়লো, যে অনেকেই সুশীল শাস্তে চাচ্ছেন। কিরকম সুশীল? যে শহীদ হাদি নিয়ে আমি কথা বলবো না, ওই কোথায় বিএনপির একজন বাচ্চা মারা গেছে তাকে নিয়ে আমি কথা বলবো, ফাইন, এটা নিয়ে কোনো কোনো কথা নাই। হিন্দু যুবককে পিটিয়ে মারা হয়েছে, সেটা নিয়ে কথা বলবো, ফাইন, এটা নিয়েও কোনো কথা নাই। কিন্তু তারা যে জায়গাটা মিস করেন সেটা হচ্ছে, সবার প্রাণ সমান, এটা সত্য কথা, কিন্তু সবার প্রাণের প্রস্থান আসলে সমান না। যিনি জুলুমের শিকার হয়েছেন, যিনি মাজলুম, তার প্রাণ অবশ্যই একজন নেতার সমান, কিন্তু যিনি বেঘরে মারা গেলেন, যিনি জানেন না তাকে কেন হত্যা করা হয়েছে, আর যে জানেন তাকে কেন হত্যা করা হবে, তিনি মানুষের প্রাণ রক্ষা করতে চান, সেই জন্য তাকে হত্যা করা হবে, দুইজনের জন্য শোক কিন্তু সমান না। সুতরাং আমরা যে হায়ার আর কি বুঝি, কোনটা নিয়ে বেশি ফোকাস করতে হবে, কোনটা নিয়ে কম কথা বলতে হবে, দুনিয়া সব বিষয় নিয়ে কথা বললে আপনি আসলে কোনো সমাধানে আসতে পারবেন না। তো যাই হোক, লাইফটা শেষ করে দিতে চাইছিলাম। তো আজ পর্যন্ত এখানেই থাকুক। যারাই আছেন দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মতামত জানাবেন। যদি পাবলিকলি ভয় পান, পার্সোনালি জানাবেন, সেটা আমাদেরকে আশ্বস্ত করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।